And this is the last part of consum good markets এবং let's start. So this is investment and demand. This chapter is all about investment and demand. So we jump into the meaning of investment. Basically একটা expenditure incurred an addition of capital goods such as machine building, মানে কঠিন ভাষা বেসিক্যালি একটা নতুন ক্যাপিটাল গুড মেশিন বিল্ডিং করার জন্য আমার যে টাকাটা দেওয়া লাগে বা যে টাকাটা খরচ করা লাগে সেটাই আমার ইনভেস্টমেন্ট। একটা ইনভেস্টমেন্ট ফাংশন দেওয়া আছে। বেসিক্যালি এটা একদিকে ডিমান্ড কার্ভের মতো অনেকটা ডাউনওয়ার্ড স্লোপিং। যত হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বাড়বে তত হচ্ছে আমার কি রিডিউস প্রফিট রেট অনেক বেশি রিডিউস করবে। ইনভেস্টমেন্ট যত কম দিব তত হচ্ছে কত প্রফিট রেট আরো বেশি থাকবে। আমাদের চার টাইপের ইনভেস্টমেন্ট আছে: গ্রোস নেট, প্রাইভেট, পাবলিক, অটোনোমাস আর ইনডিউসড ইনভেস্টমেন্ট। গ্রোস নেট নিয়ে বলি। প্রথমত এখানে গ্রোস নেট ইনভেস্টমেন্টে একটা ডিফারেন্স আছে। তো ক্যাপিটাল স্টক ডেপ্রিসিয়েটস ওভার টাইম, ইটস নোন এজ ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, ডেপ্রিসিয়েট করে। তো গ্রোস ইনভেস্টমেন্ট হচ্ছে কোনো একটা ইনভেস্টমেন্ট করি যখন আমরা ডেপ্রিসিয়েশন কাউন্ট করার আগে, সেটা হচ্ছে গ্রোস ইনভেস্টমেন্ট। আর নেট ইনভেস্টমেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন মেজার করার পরে যে ইনভেস্টমেন্ট আমরা করি সেটাই হচ্ছে আমাদের নেট ইনভেস্টমেন্ট। আবার আসে অটোনোমাস ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে দ্য ইনভেস্টমেন্ট হুইচ ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ ইন ইনকাম লেভেল। আমার যে ইনকাম লেভেল যদি চেঞ্জও হয়, এটার সাথে অটোনোমাস ইনকাম লেভেলের কোনো চেঞ্জ, মানে অটোনোমাস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে না। এটা ইনভেস্টটা করতেই হবে। যেমন কোনো রোডস, হাউস, পাবলিক আন্ডারটেকিং গভর্নমেন্ট যদি নেয়, ওইটা হচ্ছে আমার গভর্নমেন্টের লোন করে হোক যেমনি হোক, ইনকাম আসুক না আসুক, অটোনোমাস ইনভেস্টমেন্ট সেটা করতেই হবে। দেন উইথ কল্ড ইনডিউসড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট কর। ইনডিউস ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা হচ্ছে এফেক্টেড বাই দ্য চেঞ্জ ইন লেভেল অফ ইনকাম। সো ইনকাম লেভেলের সাথে চেঞ্জের সাথে সাথে ইনডিউসড ইনকামটা হয়। ইনডিউসড ইনকাম এফেক্ট হয়, ডিপেন্ডস মোর অন ইনকাম দ্যান অন দ্য রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে ইন্টারেস্ট রেটের থেকেও বেশি হচ্ছে আমার ইনকাম। যত টাকা ইনকাম আসবে ওটার উপর ইনভেস্টমেন্টটা আসবে। একটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্টের কার্ভ, যেটা কিনা অলওয়েজ প্যারালাল টু মাই ন্যাশনাল ইনকাম। ইনকাম মানে জিরো হোক, যখন জিরো আছে তখনও সেম অ্যামাউন্ট, যখন ম্যাক্সিমাম আছে তখনও সেম অ্যামাউন্ট। আর ইনডিউসড ইনকাম যেটা আছে, ইনডিউসড ইনকামটা কিন্তু এটা গ্র্যাজুয়ালি হচ্ছে, যখন এই যে জিরো আছে তখন কিন্তু একটা মিনিমাম পর্যায়ে আছে, যখন কিনা এটা ম্যাক্সিমাম পর্যায়ে গেছে তখন কিন্তু এটা হায়ার একটা পজিশনে আসছে। সো দ্যাটস হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। তো এটা হচ্ছে এখানে ব্যাপার। দেন হচ্ছে এখানে ডিটারমিনেন্টস অফ ইনভেস্টমেন্ট। এখানে ডিটারমিনেন্টস মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এমইসি। তো এটার একটা এক্সাম্পল ফার্স্ট এটা পড়ি। তো ফার্মস যারা আছে তারা হচ্ছে ইনভেস্ট ইন অর্ডার টু মেক প্রফিট, রিটার্ন অন দেয়ার ক্যাপিটাল। তো রেট অফ রিটার্ন হচ্ছে একটা ইনভেস্টমেন্টে কি পরিমাণ রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে আমি যদি 1 টাকা ইনভেস্ট করি তাহলে ওইখান থেকে যদি 3 টাকা আসে, ওটা হচ্ছে আমার রেট অফ রিটার্ন, যেটাকে কিনা আমরা বলি মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। তাহলে হাউ মাচ ইনভেস্টমেন্ট দেয়ার ইজ ইন অ্যান ইকোনমি ডিপেন্ডস অন দ্য ইন্টারেস্ট রেট, অ্যাজ ফার্মস উইল অনলি ইনভেস্ট ইন প্রজেক্টস দ্যাট yield a হায়ার রেট অফ রিটার্ন। যেখানে হায়ার রেট অফ রিটার্ন আছে অনলি ওইখানেই আমরা কি ইনভেস্ট করব। ওকে, দেন এক্সাম্পল এখানে যদি দেখি, এক্সাম্পল হচ্ছে যে সাপোজ একটা প্রাইস অফ মেশিন হচ্ছে 30,000। তো ডিউরেশন অফ লাইফ মেশিন ইজ 10 বছর, এক্সপেক্টেড ইনকাম পিরিয়ড হচ্ছে 60,000। তো এখানে আমার 60,000টা হচ্ছে কি আমার ইনকাম হবে, আর মেশিনটার প্রাইস ছিল 30,000। তাহলে আমার এখানে হচ্ছে টোটাল প্রফিট আসতেছে প্রায় 30,000-এর মতোই, ডাবল। অ্যান্ড অ্যাভারেজ প্রফিট প্রত্যেক বছরে যদি আমি 10 বছর চালাই, এখানে বলছে 10 বছর, তাহলে প্রত্যেক বছরে 3,000 আসতেছে। তো ওই 3,000কে যদি আমি হচ্ছে টোটাল যে দাম ছিল ওটা দিয়ে ভাগ দিই, তাহলে 10% ইজ মাই এমইসি। মানে এভরি 10 টাকা, মানে সরি 1 টাকা ইনভেস্ট করায় আমি 10 টাকা রিটার্ন পাইছি। ওই জিনিসটা হচ্ছে আমার এমইসি। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল প্রোগ্রেস। বেসিক্যালি নতুন একটা টেকনোলজি যদি আসে তাহলে এটা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে, লেবার ক্যাপিটাল, সিলেকশন অফ নিউ টেকনোলজি, এই সেম জিনিস। ডিমান্ড ফরকাস্ট হচ্ছে আমাদের যে লং টার্মে একটা জিনিসের ডিমান্ড থাকবেই থাকবে না, ওটার উপর বেস করে ইনভেস্টমেন্ট করতে হবে। হুট করে একটা জিনিস দেখে ফেলাম ইনভেস্ট করে ফেলাম এরকম না। এই যে অ্যানালাইসিস করা লাগে যে মানুষকে এরকম খাইতেছে জিনিসটা, এটা নেক্সট 10 বছরে চলবে নাকি, ওটার উপর ডিমান্ডটা কীরকম থাকে ওইটা ফরকাস্ট করে আমার ইনভেস্ট করতে হবে। দেন লেভেল অফ ইনকাম, লেভেল অফ ইনকাম যদি ইনক্রিজ করে ইকোনমিতে, তাহলে
মানি ওয়েজ রেটটা ইয়া করবে, ডিমান্ড মানে মানি ওয়েজ রেট বাড়বে, ডিমান্ড ফর গুডসও এটাও বাড়বে। তো তখন হচ্ছে ওই জিনিসটা ইনভেস্ট করতে হবে যে জিনিসটা মানুষজন বেশি বেশি পারচেস করতেছে ইনকাম বাড়লে। গ্রোথ অফ পপুলেশন, পপুলেশন বাড়লে ডেফিনেটলি ইনভেস্টমেন্ট আরও বাড়াইতে হবে, কারণ তখন গুডস আর সার্ভিসেস আরও বাড়াইতে হবে। এই জন্য গভর্নমেন্ট পলিসি যদি এমন করে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওরা ইনফ্লুয়েন্স করে যে কোনো একটা কান্ট্রিতে যদি কোনো একটা জিনিসের লো ট্যাক্স আনে কর্পোরেটে ইনকামে বা কোথাও, তখন হয় কি এইটার বেসিসে আরও কনজামশনটা বাইরে যায়, তো এতে করে ইনভেস্টমেন্টও বাড়ে। তো গভর্নমেন্ট পলিসি অনেক কিছু ম্যাটার করে। পলিটিক্যাল ক্লাইমেট, হ্যাঁ, পলিটিক্যালি স্টেবল হলে হচ্ছে জিনিসপাতি ঠিকঠাকভাবে সাপ্লাই হয়, ইনভেস্টমেন্ট হয়, বিজনেস মার্কেটটা প্রপারলি চলে। পলিটিক্যাল ক্লাইমেট নেগেটিভ হলে তখন ওইটা আরেকভাবে চলে। ইনভেস্টমেন্ট অনেক কিছু ডিপেন্ড করে। কোনো একটা ক্রাইসিস মোমেন্ট, ওয়ার চললে, এখন যেমন ইসরায়েল হামাস ওদের একটা ওয়ার চলতেছে, তো পলিটিক্যাল একটা নেগেটিভ ক্লাইমেট ক্লাউড ওখানে আছে, তো এতে করে ইনভেস্টররা ডেফিনেটলি ওই দেশে এখন যাবে না কোনো জায়গায় ইনভেস্ট করতে, বিকজ পলিটিক্যালি দ্য কান্ট্রি ইজ নট স্টেবল। দেন ইন্টারেস্ট রেট ইনভেস্টমেন্ট রিলেশনশিপ, ইন্টারেস্ট রেট হচ্ছে মেইন জিনিস ইনভেস্টমেন্টের, কারণ ইন্টারেস্ট রেট যদি বেশি থাকে তাহলে মানুষজন ইনভেস্ট কম করবে, কারণ ইন্টারেস্ট রেট বেশি মানে কি, আমি লোন নিছি, আমার বেশি টাকা এক্সচেঞ্জ করে দিতে হবে ফাইন্যান্সিয়াল মার্কেটে। বা ইন্টারেস্ট রেট কম আছে, তখন আমি একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে ওইটারে কাজে লাগাই, ইনভেস্ট করে ওখান থেকে রিটার্ন হয় না, ইন্টারেস্ট রেট কাভার করে ফেলতে পারবো। সো দিস ইজ দ্য মেইন থিং। দেন এখানে লেখা আছে one way of comparing the expected yield of an investment of to is cost, to calculate the present value of the investment and to compare the present cost, present value এবং present cost দুটা জিনিস। তো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার এখনকার মার্কেটে এটার ভ্যালুয়েশন কত, আর প্রেজেন্ট কস্ট মানে এখন যদি সেম জিনিসটা কিনতে যাই তাহলে কত। প্রেজেন্ট ভ্যালু যদি প্রেজেন্ট কস্ট থেকে আমার বেশি হয় তাহলে কিন্তু এটা প্রফিটেবল, কারণ আহ, এটা হচ্ছে কি, যেমন একটা এখানে উদাহরণ দেওয়া আছে যে আমি একটা মেশিন কিনলাম যেটা 2 বছরের এক্সপেক্টেড yield আছে, তো প্রত্যেক বছর এটা দুই 242 করে এটার এক্সপেক্টেড ইয়ার। মেশিনটার প্রেজেন্ট কস্ট হচ্ছে $400, তাহলে এটার রেট অফ ইন্টারেস্ট 10% হলে ইনভেস্টমেন্ট প্রফিটেবল কিনা এটা বাইর করতে হবে। তো এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার যেহেতু 2 বছরের, তো প্রথম বছর আমি বাইর করলাম এটা 1 প্লাস, এই যে এটা ইন্টারেস্ট রেট ছিল 10%, আর যেহেতু হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 1 প্রথম বছর, তাহলে হোল টু দি পাওয়ার এন দেয় নাই। এখানে যেমন হচ্ছে কি করছে, এটারে আবার ইয়া করছে, আহ, আহ, উপরে 2 দিছে, মানে 2 বছরে এটার হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটা বাইর করছে। তো এখন এটা কত আসছে, প্রেজেন্ট ভ্যালু আসছে 420। তো প্রেজেন্ট ভ্যালুটা কি, আমার প্রেজেন্ট কস্ট কত ছিল, প্রেজেন্ট কস্ট ছিল 400, ওটার থেকে তো এইটা 420 বেশি না। তো এই জন্য হচ্ছে এই ইনকামটা হচ্ছে আমার, এই ইনভেস্টমেন্ট আমার প্রফিটেবল। আবার সেম জায়গায় আমি এখন একটা চেঞ্জ আনি, এর আগে যখন এটা 10% দিয়েছিল এটা 50% দিয়ে দেয়, ইন্টারেস্ট রেট এখন বাড়াই দিলাম, এখন দেখি প্রফিটেবল কিনা। তো সেম ক্যালকুলেশন, এখানে যখন 0.1 ছিল এটা হয়ে গেছে 1.5, হিসাব করে আসলো কি আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 393, যেটা কিনা আমার যে প্রেজেন্ট কস্ট $400 সেটা থেকে কম, তাইলে এটা হচ্ছে কি, এটা আনপ্রফিটেবল। তো এইটা হচ্ছে আমার মেইনলি ক্যালকুলেশন। তারপর ক্যালকুলেটিং দ্য রেট অফ রিটার্ন অলসো ক্যালকুলেট করতে হয়। একটা মেশিন সেম জিনিস, অনলি 1 ইয়ার আছে এটার এক্সপেক্টেড লাইফ স্প্যান, এবং ইয়ার্ড হচ্ছে 450, এবং এন্ড অফ দ্য ইয়ারে মেশিনের কস্ট হচ্ছে $400 এবং রেট অফ ইন্টারেস্ট 10% ধরলে, এখানে আমার যে এই সূত্রটা আছে, এই সূত্রটা হচ্ছে ওই যে পি ইজ ইকুয়াল টু আই, সরি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, ওই সূত্রটার মতো। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এন, সরি, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটার মতো। উপরে এন যেহেতু 1 বছরের লাইফ স্প্যান, উপরে এই জন্য 1। তো এখানে এই জন্য রিটার্নটা আমি বাইর করলাম কত, রিটার্নটা হচ্ছে আমার 12.5। সো এখানে আমার ইন্টারেস্ট রেট কত ছিল, 10%, এটা কিন্তু রিটার্ন যত, এটা হচ্ছে 10%। তো রেট অফ রিটার্ন যেটা আমার 12.5, এটা কিন্তু আমার রেট অফ ইন্টারেস্ট থেকে বেশি, তাহলে এই ইনভেস্টমেন্টও আমার প্রফিটেবল। রেট অফ রিটার্ন ডেফিনেটলি ইন্টারেস্ট রেটের থেকে যদি বেশি না হয়, তাহলে আমার যদি ইন্টারেস্ট রেট থেকে কম হয়, তাহলে আমি রেট অফ রিটার্নটা যদি ইন্টারেস্টে দিয়ে দিলে আমার স্টিল টাকা দেওয়ার থাকবে ইন্টারেস্টের জন্য, তো এটা আমার জন্য অবশ্যই প্রফিটেবল না। সিম্পল। দেন আসতেছে আমাদের আরেকটা এক্সাম্পল, যেটা কিনা ক্যালকুলেট করে ওই 15% ধরে। তো 15% ধরে দেখা গেছে যে এটা ইন্টারেস্ট রেট 15% হলে 12% থেকে বেশি, তাহলে অবশ্যই এটা প্রফিটেবল হবে না। এখানে যেমন এরপরে এই জিনিসটা লেখছে, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট, দ্য রেট অফ ডিসকাউন্ট হুইচ উড ইকুইট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এক্সপেক্টেড স্টিম of future income from an investment project to initiate outlay. In other words, it is expected rate of return from an additional টাকা of planned investment. তো আমি মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্টে কি বুঝি, যে 1 টাকা ইনভেস্ট করলে
এটা থেকে আমার কত টাকা রিটার্ন আসবে সেটা মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট, এটা দিয়ে এটা বোঝায়। তারপরে স্লাইডে কিছু জিনিস লেখছে যে দ্য ফল ইন দ্য মার্কেট রেট অফ ইন্টারেস্ট শুড মেক প্রফিটেবল ফর সাম ইনভেস্টমেন্ট ইন দ্য ইকোনমি উইচ ওয়ার প্রিভিয়াসলি আনপ্রফিটেবল। মার্কেটে ইন্টারেস্ট রেট ফল করলে একদম ইজি জিনিস, যেগুলো আগে আগে ছিল, আগে কিনা প্রফিটেবল ছিল, হুম, ইন্টারেস্ট রেট যদি ফল করে তো প্রফিটেবল করবে হচ্ছে যেগুলা প্রিভিয়াসলি আনপ্রফিটেবল ছিল সেগুলোকে এখন প্রফিটেবল করবে। সেম গোস যদি রাইজ করে ইন্টারেস্ট রেট, তাহলে যেগুলো আগে আনপ্রফিটেবল ছিল, হ্যাঁ, সরি, যেগুলো আগে প্রফিটেবল ছিল সেটা আনপ্রফিটেবল করবে। অ্যান্ড তো হচ্ছে অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য অ্যাগ্রিগেট দ্য রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট বাড়লে অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট কমবে, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট কমলে অ্যাগ্রিগেট ইনভেস্টমেন্ট বাড়বে। ভেরি সিম্পল এজ দ্যাট। এখানে যেমন এই গ্রাফটাতে যদি আমরা দেখি যে এখানে কি করা হয়েছে, গ্রাফের মধ্যে এই যখন হচ্ছে জিরো থেকে একটু বাড়ছে ইনভেস্টমেন্টটা, হ্যাঁ, তো রেট অফ ইন্টারেস্ট যখন অনেক বেশি ছিল, এই যে অনেক বেশি, তখন হচ্ছে এই ইনভেস্টমেন্ট অনেক কম ছিল। গ্র্যাজুয়ালি যখন এটা কমতেছে তখন হচ্ছে ইনভেস্টমেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এবং এখানে অনেক লোয়েস্ট, এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট হইতেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি দ্য থিং, যে এটা হচ্ছে রিভার্স সাইকোলজি ইয়া করে। এখানে সেম জিনিসটা দেখানো হয়েছে উইথ সাম ডাটা, উই আর নট ইন্টারেস্টেড টু সি ইট। তারপরে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার খুব ইম্পর্টেন্ট জিনিস। তো মাল্টিপ্লায়ার কি শো করে, অ্যান ইনিশিয়াল চেঞ্জ ইন দ্য ইনভেস্টমেন্ট ব্রিংস এ মাল্টিপল চেঞ্জ ইন ইনকাম। Multiplier is the ratio of change in the national income to a change investment. তো ইনকামের সাথে ইনভেস্টমেন্টের যে চেঞ্জটা সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার দেখায়। তো এখানে হচ্ছে আহ, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো এখানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, আচ্ছা, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমের সাথে মাল্টিপ্লায়ারের কি কি সম্পর্ক আছে? তো বেসিক্যালি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম ডিটারমাইন করে দ্য সাইজ অফ মাল্টিপ্লায়ার, এবং মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম যত বেশি হবে মাল্টিপ্লায়ারটাও কিন্তু তত বেশি হবে। সো এটা হচ্ছে কিভাবে, যে এটার একটা ডিটেলস জিনিস আমরা দেখবো বার্ডে। সো মাল্টি এমপিসি হচ্ছে চেঞ্জ ইন দ্য কনজামশন এবং চেঞ্জ ইন দ্য ইনকাম। এমপিসির হচ্ছে কনজামশন ডিভাইডেড বাই ইনকাম। তো এখানে এমপিসি যদি 0.5 হয়, ইট মিনস 50% অফ দ্য ইনক্রিজ ইন ইনকাম উইল স্পেন্ড। তো ইনক্রিজ করা যে ইনকাম হবে এটা 50% স্পেন্ড হবে। তো এখানে মাল্টিপ্লায়ারের সূত্র দেওয়া আছে, মাল্টিপ্লায়ার হচ্ছে 1/1 - এমপিসি। সো 1 - এমপিসি যেটা, এটা কিন্তু এমপিএস মানে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিং। তো এটা আদার ওয়ার্ডে বলা যায় মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু 1/, মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিং। তো মাল্টিপ্লায়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ উইথ প্রপেন্সিটি টু সেভিং। আচ্ছা, তো এখন এটা কেন যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম যদি বেশি হয় তাহলে হচ্ছে মাল্টিপ্লায়ারের সাইজটা বেশি হবে। উই হ্যাভ আ চ্যাট জিপিটি কাইন্ড অফ থিং, ওকে। সো আচ্ছা, the size of marginal propensity to consume influence the investment multiplier. তো এটা কি? তো marginal propensity is proportion of an increase in the income, হ্যাঁ, and it is spent on consumption. একটা ইনক্রিজ করলে ইনকামে সেটা কি পরিমাণে কনজিউম হবে সেটা। আচ্ছা, তো এখানে হচ্ছে দ্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইজ দ্য ইফেক্ট দ্যাট অ্যান ইনক্রিজ, দ্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইফেক্ট করে যে ইনভেস্টমেন্টে অ্যাগ্রিগেট আউটপুটটা কীরকম আসবে। So the two are directly related, meaning that a higher MPC leads to higher investment multiplier. So this is because consumers spend more of their income, they create more demand for goods and services. The increased demand, যে ডিমান্ডটা যে বাড়াইছে এটা হচ্ছে হায়ার প্রোডাকশন এবং এমপ্লয়মেন্টের দিকে যায়, যেটা কিনা লিড করে হায়ার ইনকামের দিকে। তো এই সাইকেলটা কন্টিনিউ করে, এবং ইচ রাউন্ড অফ স্পেন্ডিং ক্রিয়েট এ স্মলার এবং স্মলার ইনক্রিজ ইন দ্য আউটপুট। প্রত্যেকবার স্পেন্ড করলে আউটপুটে ইনক্রিজ আসতে থাকে। তো এখানে ওই সূত্রটাই দেওয়া আছে, মাল্টিপ্লায়ার ইজ দ্য 1/1 - এমপিসি। তারপরে ফর এক্সাম্পল ইফ দ্য এমপিসি, এই যে এখানে দেওয়া আছে, ইফ দ্য এমপিসি ইজ 0.8 দেন মাল্টিপ্লায়ার ইজ 5। তো মাল্টিপ্লায়ার 5 মানে কি বুঝাইতেছে, যে প্রত্যেকটা ডলার ইনভেস্টমেন্টে 5 টাকা বাড়লে তাহলে ওইটা 5 ডলার হচ্ছে ক্রিয়েট করবে ইন দ্য অ্যাগ্রিগেট আউটপুট। এখন এখানে যদি এমপিসি যদি হায়ার হয়, তাইলে হচ্ছে
the multiplier will be larger. This is because consumer will spend more of the additional income, which will lead to more round of spending and a greater increase in output. Conversely, if the MPC is lower, then the multiplier will be smaller. এটার কারণ হচ্ছে তখন যেহেতু এবার মার্জিনাল প্রবলেন্সিটি টু কনজিউম কম, তার মানে কি দ্য সিনারিও ইজ তারা কম কনজিউম করতেছে। তো তারা কম কনজিউম করার মিনিং কি, তারা বেশি সেভ করতেছে। তো বেশি সেভ করা ইজ এ ইনভার্স টু দ্য মাল্টিপ্লায়ার। সো বেশি সেভ করা মিনস মাল্টিপ্লায়ার উইল বি স্মলার। সো inverse relationship also make a sense here. This because consumer will save more of their additional income, which will lead to fewer round of spending and smaller increase in output. Basically এটাই হচ্ছে আমাদের main relation between the multiplier and MPC. Get back to the slide again, আমাদের কি কি আছে দেখি। এটা একটা সিম্পল ছবি যেটা ডিসক্রাইব করতেছে যে ইনভেস্টমেন্টের শুরুতে আমার কাছে যদি 100 টাকা থাকে, দেন ওইটা আমি গ্র্যাজুয়ালি স্পেন্ড করতে থাকবো। এই 50 টাকা 25 টাকা রুম করতে করতে যতক্ষণ না এটা 0 টাকায় আসতেছে। অ্যান্ড যেটা চেঞ্জটাও দেখানো হয়েছে এখানে, চেঞ্জটা আবার সাম আপ করা হয়েছে। দ্যাটস ইট। ওকে, এখানে মাল্টিপ্লায়ার আরও কিছু কি বলে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া হয়েছে। এবার আসছে মাল্টিপ্লায়ার, হাউ ডাজ দ্য সাইজ অফ এমপিসি ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু অফ দ্য মাল্টিপ্লায়ার স্মলার। ওকে, উই অলরেডি ডিসক্রাইবড ইট প্রপারলি, সো উই ডোন্ট নিড টু সি ইট। তারপরে হচ্ছে অ্যাক্সেলারেশন। এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন, যে প্রিন্সিপাল অফ অ্যাক্সেলারেশন। তো principle of acceleration is based on the fact that demand for capital goods is derived from the demand for consumer goods. It means that if there is a demand of consumer goods in market, investment will take place and demand for capital goods will be invest. তো একটা মার্কেটে যদি গুডসের ডিমান্ড থাকে, তাহলে ডেফিনেটলি ইনভেস্টমেন্টটা ওইখানে টেক প্লেস করবে, এবং ওই যে ক্যাপিটাল গুডসের জন্য ওই ডিমান্ডটার জন্য ক্যাপিটাল গুডসও বাড়বে। তো অ্যাক্সেলারেশন প্রিন্সিপাল এটাই এক্সপ্লেন করে দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইন ডিমান্ড ফর কনজাম্পশন গুডস লিডস টু অ্যান ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন দ্য ক্যাপিটাল অফ দ্য ইনভেস্টমেন্ট। সিম্পল অ্যাজ দ্যাট। কোনো একটা প্রোডাক্টের যদি আমার ডিমান্ড বাড়ে, তাহলে ডেফিনেটলি ওখানে ইনভেস্টমেন্টটাও বাড়বে। তো এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন সিম্বলিক্যালি দেখাইছে ইনকাম ডিভাইডেড বাই কনজাম্পশন, যেটা এখানে উল্টা ছিল ইন মাল্টিপ্লায়ার আই গেস। মাল্টিপ্লায়ার এটা কি দেখানো হয়েছিল যে এই চেঞ্জ ইন কনজাম্পশন ডিভাইডেড বাই, আচ্ছা সরি, এটা এমপিসি মার্জিনাল প্রফিট টু মাল্টিপ্লায়ারের কোনো, আচ্ছা মাল্টিপ্লায়ার কোনো ফর্মুলা অ্যাকচুয়ালি দেখানো হয়নি। অ্যাক্সেলারেশনের ফর্মুলা এটাই, net change in the investment divided by net change in the consumption expenditure. So if the increase in consumption expenditure of 10 million, so ওইখানে ইনভেস্টমেন্ট 30 মিলিয়ন করছে, তাহলে এখানে অ্যাক্সেলারেটর কোএফিসিয়েন্ট হবে 3। হ্যাঁ, কারণ ডেফিনেটলি এমন হবে না যে ইনভেস্টমেন্ট 30 মিলিয়ন করছে এক্সপেন্ডিচার এর থেকে বেশি আসছে। ইনভেস্টমেন্ট যা করছে তাই আসবে, জাস্ট হচ্ছে কি মানে 10 মিলিয়ন, 10 মিলিয়ন হচ্ছে। এবার আসে, this means when the income of a commodity raises, um, the purchasing power of the people increase. They began to buy more commodities. The higher the demand for consumer good leads to greater investment. The rise in the investment is proportionately more than the rise in the demand. That's the same thing. So এখানে multiplier accelerator. So multiplierটা ইয়া করে চেঞ্জ ইন ওয়াই, ইনকামের মধ্যে চেঞ্জ আনে মাল্টিপ্লায়ারটা, তারপরে ওইটা হচ্ছে অ্যাক্সিলারেট করে এবং অ্যাগ্রিগেট ডিমান্ডে একটা চেঞ্জ আনে। এক্সাম্পল 1 যদি ধরি আমরা, দ্যাটস ইট। এরপরে আছে বিজনেস সাইকেল, লাস্ট টপিক। বিজনেস সাইকেল কি, একটা বিজনেস কীভাবে আপস অ্যান্ড ডাউন আসে ওর। তো এটা আমরা একদম ফার্স্ট ফার্স্ট দেখি। সো বেসিক্যালি ফার্স্টে এটা স্টার্ট হয়, তারপরে এখানে একটা কন্ট্রাকশন দেখা যায়। তো কন্ট্রাকশন থেকে, আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা ফেজ দেখা যায় যেখানে হচ্ছে থ্রো। এখানে হচ্ছে বেসিক্যালি বিভিন্ন টাইপের ক্রাইসিস বা কি বলে কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স, ওটার কারণে হচ্ছে একটা ডাউন টাইম যায়। দেন অ্যাগেইন এটা এক্সপান্ড হইতে থাকে, এবং এক্সপান্ড হইতে হইতে একটা সময় যাইয়া এটা একটা পিক পর্যায়ে পৌঁছায়। পিক পর্যায়টাতে যখন পৌঁছায়, এটা হচ্ছে বিজনেসের লাইফ টাইম অনেকবার আসে, তারপরে আবার কন্ট্রাক্ট করে। কখনোই কিন্তু পিক থেকে উপরে ওঠার টাইম নেই। এখানে দেওয়া আছে এক্সপানশন বি থেকে সি, যে বি থেকে সি পর্যন্ত একটা এক্সপানশন হয়, আবার এফ থেকে আরেকটা হয়। আবার পিক যেমন বটম হচ্ছে সি টু ডি, যে এটা হচ্ছে আমার পিক।
কন্ট্রাকশন হয় ডি থেকে ই পর্যন্ত। এই যে আমার ডি থেকে ই পর্যন্ত এটাই কিন্তু কন্ট্রাকশন, এটাও কন্ট্রাকশন, বাট এটা বলে নাই। তারপরে ট্রু হচ্ছে বা স্লাম বা ডিপ্রেশন। স্লাম বা ডিপ্রেশন হচ্ছে এমন একটা ফেজ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে অথবা গভর্নমেন্ট কোনো বাজে ডিসিশন নিচ্ছে এরকম। তো এটা হচ্ছে এ থেকে বি এর জায়গাটা অথবা ই থেকে এফ এটা। তো টাইম গ্যাপ বিটুইন টু বোর্ডস থ্রু হচ্ছে বি থেকে ই যেটা, এটা হচ্ছে ক্যান ভ্যারি করে 6 থেকে 12 এই বছরের মধ্যে, মানে শুরু করার 3 থেকে 4 বছরের মধ্যে ইকোনমি এক্সপিরিয়েন্স গ্রোথ করে এবং অ্যানাদার 3 থেকে 4 ইয়ারের মধ্যে কন্ট্রাকশন বা রিসেশন আসে। এটা জেনারেলি বিজনেস সাইকেল দেখাইছে। আর এখানে এই যে পুরাটা সাইকেল আমরা দেখলাম, ফার্স্টে এরকম ডাউন স্লোপ হলো, তারপর একটা ক্রাইসিস গেল, তারপর আবার এক্সপ্যান্ড করে পিকে গেল, আবার একটা স্লাম আসলো, আবার এক্সপ্যান্ড করলো, এরকম এই পুরাটা জিনিস একটা কমন লাইন জি, এই যে এখানে জি এবং জি কমা এই দুইটা কমন লাইনে ফিল আপ করে। শিফট গ্রিন দেই। তো এই যে জি is the steady growth line to show that the general trend is that of growth। তো বেসিক্যালি আমরা যদি দেখি একটা বিজনেস যতই কন্ট্রাকশন, এক্সপানশন, পিকস, লাম যত কিছুতে যাক, aggregately in the long run the business is growing, so it will grow ups and down। আমি যেটা বলি লাইফ ইজ ফুল অফ আপস এন্ড ডাউন, বাট ইটস গ্রো ইট ইনক্রিজ, এটা সামনের দিকে যেতে থাকে। দ্যাটস দ্য অলসো বিজনেস কেসে সেম জিনিসটা হয়। অ্যান্ড লাস্টলি এখানে যে এগুলাই ডিসক্রাইব করছে যে এক্সপানশনগুলো কি পিক থাকে, কন্ট্রাকশন, রিসেশন এবং থ্রু অথবা ট্রাম্প। সো এগুলাই, দ্যাটস ইট, দ্যাটস দ্য এন্ড। হোপ দিস থিং গোজ ওয়েল।